সম্প্রতি 2 দিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এবারের আসাটা আর 5টা সাধারণ রাজনৈতিক সফরের মতো নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবারের পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই দিল্লির অলিন্দে তৈরি হয়েছে এক নজিরবিহীন তৎপরতা। রাজনৈতিক মহলের একাংশ একে বলছে এক চরম কড়া শাহী দাওয়াই। কিন্তু কেন এই সফরকে ঘিরে এত তোলপাড়? দিল্লির আসল লক্ষ্যটা কী? দেখুন, পশ্চিমবঙ্গের মসনদে এখন বিজেপি, এসআইআরও হয়ে গেছে। তাহলে এখনও কেন পশ্চিমবঙ্গে এতটা গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক? এর পিছনে রয়েছে এমন এক সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান যা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে আমূল বদলে দিতে পারে। বিশেষ করে রাজ্যের এমন একটি জ্বলন্ত সংকটকে টার্গেট করা হচ্ছে যা নিয়ে এতদিন শুধু ফিসফাস কানাকানি কথাবার্তা হতো। কি সেই সংকট, আর কীভাবেই বা ময়দানে নেমেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বলবো আজকে সবটা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতি। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের এখন গভীরতম অসুখ চলছে। তাহলে প্রশ্ন ওঠে, পশ্চিমবঙ্গের শরীরের সেই আসল ক্রনিক রোগটা ঠিক কী? যে রোগের নাম লাগামহীন অনুপ্রবেশ আর ভোট ব্যাংকের নোংরা তোষণ রাজনীতি। আর এই দুইয়ের মিলিত ফল হিসেবে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর ব্যাধি যার নাম ডেমোগ্রাফিক চেঞ্জ, বা রাজ্যের জনসংখ্যার দ্রুত বিন্যাস বদলে যাওয়া। বছরের পর বছর ধরে সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকে আড়াল করা হয়েছে রাজনৈতিক স্বার্থে। আর সেই অবৈধ অনুপ্রবেশকারীদের টিকিয়ে রাখতে দেওয়া হয়েছে তোষণের অক্সিজেন, যার জেরে আজ বাংলার বহু জেলা, বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলির চেনা মানচিত্র বদলে গেছে সামাজিক ভারসাম্য। এই ক্রনিক রোগটাই তিল তিল করে শেষ করে দিচ্ছে পশ্চিমবঙ্গের আসল চরিত্রকে। সবাই ভাবছেন সিএএ, এনআরসি কিংবা কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা, এতেই হয়তো সমস্ত রোগের মোকাবিলা হয়ে যাবে। কিন্তু এগুলোই শেষ কথা নয়। এগুলো ছিল স্রেফ সাময়িক তাৎক্ষণিক উপশম। রাজনীতির ভাষায় যাকে বলা যেতে পারে অ্যান্টিবায়োটিক, মানে ডাক্তারি পরিভাষাতেই ধরুন। এতদিন যা হয়েছে তা ছিল তীব্র ইনফেকশন আটকানোর একটা চেষ্টা মাত্র। কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে সাময়িক আরাম মিললেও, তাৎক্ষণিক উপশম হলেও, শরীরের ভেতরে বছরের পর বছর ধরে বাসা বেঁধে থাকা ক্রনিক রোগ কি সারে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আসল রোগটা অনেক গভীরে ঢুকে গিয়েছে, যা রাজ্যের জনপরিসংখ্যানকে তিল তিল করে বদলে দিচ্ছে। আর এবার সেই ক্রনিক রোগ গোড়া থেকে নির্মূল করার দাওয়াই নিয়েই ময়দানে নেমেছেন অমিত শাহ। এবারের দাওয়াই আর কোনো চটজলদি অ্যান্টিবায়োটিক নয়। এবারের স্ট্র্যাটেজি হলো দীর্ঘমেয়াদী এবং সুদূরপ্রসারী। ঠিক যেমন ওই লোকজন বলে না, হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক চিকিৎসা, তারা যেরকম রোগকে একেবারে ভিতর থেকে উপড়ে ফেলে দেয়, কেন্দ্র এবার সেই দীর্ঘমেয়াদী চিকিৎসার পথেই হাঁটছে। লক্ষ্য শুধু একটা নির্বাচন জেতা নয়, লক্ষ্য হলো স্থায়ীভাবে বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করা। তা এই দুদিনের সফরে অমিত শাহ কী করলেন একটু বলি, তাহলে বুঝতে পারবেন কেন বলছি রোগ গোড়া থেকে নির্মূল করতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিজেপি। বিধানসভা ভোটের প্রচারের সময় থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশের সমস্যা নিয়ে। বারবার তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন রাজ্যের শাসক দলকে। সাফ জানিয়ে দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে এই অনুপ্রবেশের রাস্তা চিরতরে বন্ধ করা হবে। জল এখন পৌঁছে গেছে দেশের নিরাপত্তার এক অন্যতম সংবেদনশীল বিন্দুতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহের বৈঠকে রাজনৈতিক সমীকরণের চেয়েও সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে অন্য একটি বিষয়, শিলিগুড়ি করিডোর, যা গোটা দেশের কাছে চিকেন স্নেক নামে পরিচিত। এই শিলিগুড়ি করিডোরই উত্তর পূর্ব ভারতকে যুক্ত করে রেখেছে বাকি দেশের সঙ্গে। আর এখন সেই স্ট্র্যাটেজিক অঞ্চলেই থাবা বসাচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জের এক ক্রনিক রোগ। দিল্লি খুব ভালো করেই জানে, সীমান্ত যদি সুরক্ষিত না থাকে আর চিকেন স্নেকের জনসংখ্যা যদি এভাবেই বদলে যেতে থাকে, তবে তা পশ্চিমবঙ্গে শুধু জন্য নয়, বিপন্ন হবে গোটা দেশের নিরাপত্তা। আর সেই কারণেই এবার দাওয়াইটা অত্যন্ত গভীর এবং সুদূরপ্রসারী। শিলিগুড়ি করিডোর নিয়ে স্ট্র্যাটেজিক আলোচনার পাশাপাশি শনিবারের হাই প্রোফাইল মিটিংয়ে উঠে এসেছে আরও বেশ কিছু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। আর এখানেই লুকিয়ে রয়েছে সেই ক্রনিক রোগ সারানোর আসল প্রেসক্রিপশন। বৈঠকে শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই ছিলেন না, সেখানে যোগ দিয়েছিলেন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ 2 দিনাজপুর এবং মালদাহের মতন উত্তর এবং দক্ষিণবঙ্গের সীমান্ত ঘেঁষা জেলাগুলির বিজেপি জনপ্রতিনিধিরা।
পাশাপাশি উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরাও কিন্তু উপস্থিত ছিলেন। আর তাঁদের উপস্থিতিতেই টেবিল টকে উঠে আসে এমন কিছু বিষয় যা সরাসরি আঘাত করতে চলেছে ডেমোগ্রাফিক বদলের মূল কারণকে বা মূল শিকড়ে। তা কী আলোচনা হলো সেখানে? আলোচনা হয়েছে রাজ্যের কঠোর গুন্ডা দমন আইন আনা নিয়ে, যাতে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে কেউ এই জনপরিসংখ্যানের খেলায় মদত দিতে না পারে। আলোচনা হয়েছে জন্ম মৃত্যুর নথি সম্পূর্ণ ডিজিটাইজেশন করা নিয়ে, যাতে জালিয়াতি করে কেউ রাতারাতি বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট বের করতে না পারে, কেউ রাতারাতি এই দেশের নাগরিক সেজে বসতে না পারে। আর সবচেয়ে বড় ধাক্কা আসতে চলেছে অবৈধ ভোটার এবং বেআইনিভাবে তৈরি হওয়া পরিচয়পত্রের ওপর। দিল্লি খুব ভালো করেই জানে রোগের লক্ষণ দেখে শুধু অ্যান্টিবায়োটিক দিলে সাময়িক কাজ হতে পারে, কিন্তু রোগ নির্মূল করতে গেলে তার রসদ জোগানোর রাস্তাটাই কেটে দিতে হয়। আর ঠিক এই কারণেই ভোটার তালিকা থেকে শুরু করে নাগরিকত্বের নথি সব লাইনে এবার চিরুনি তল্লাশির ছক কষছে কেন্দ্র। দিল্লির এই মাস্টার প্ল্যান যে স্রেফ এসি রুমে বসে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, তার প্রমাণ মিলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রাউন্ড জিরো অ্যাকশনে। তিনি উত্তরকন্যায় তো গেছিলেনই, প্রশাসনিক বৈঠক করেছেন, তার পাশাপাশি ডাবগ্রাম, ফুলবাড়ি বিধানসভা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত নিজে ঘুরে দেখেছেন। কাঁটাতার লাগোয়া জামুরিয়া ভিটা কিংবা সন্ন্যাসী কাটার মতো একেবারে প্রান্তিক বর্ডার এলাকাগুলোতে গিয়েও তিনি খতিয়ে দেখেছেন বাস্তব পরিস্থিতি। এখানেই শেষ নয়, শিলিগুড়ির জুমাগাছ বর্ডার আউটপোস্টে গিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেন এবং সীমান্ত সুরক্ষায় একাধিক নতুন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। আর এখানেই উঠে এসেছে কেন্দ্র সরকারের সেই আধুনিক আয়ুর্বেদিক দাওয়াই। অমিত শাহ নিজে ঘুরে দেখেছেন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক সীমান্ত সুরক্ষা ব্যবস্থা। কি আছে এই প্রযুক্তিতে চলুন চট করে একবার বলে দিই আপনাদের। এতে রয়েছে অত্যাধুনিক অনুপ্রবেশ সতর্কীকরণ ব্যবস্থা, রয়েছে রেডিও ভিত্তিক কাঁটাতারের অনুপ্রবেশ শনাক্তকরণের সম্পূর্ণ সিস্টেম, যা কাঁটাতারের সামান্য নাড়াচাড়া হলেই দিল্লির কন্ট্রোল রুমে অ্যালার্ট পাঠিয়ে দেবে। এছাড়াও থাকছে ডিজিটাল গেট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবস্থা, যাতে সীমান্তে কারা যাতায়াত করছে তার নিখুঁত ডিজিটাল ট্র্যাকিং করা সম্ভব হয়। মাঠ পর্যায়ের এই পরিদর্শনের পর বিএসএফ, এসএসবি এবং রেলের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলোকে নিয়ে এক হাই লেভেল বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই বৈঠকের মোদ্দা কথা ছিল একটাই, অনুপ্রবেশ এবং পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স। বিশেষ করে শিলিগুড়ি বা চিকেন স্নেক করিডোর দিয়ে যে কোনো ধরনের পাচার রুখতে এজেন্সিগুলোকে দেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রি হ্যান্ড। দিল্লির স্পষ্ট নির্দেশ, পাচারের খবর যে দফতরের কাছে প্রথম আসবে তারা অন্য কারো অনুমতির অপেক্ষা না করে তৎক্ষণাৎ অ্যাকশন নেবে। অর্থাৎ আমলাতান্ত্রিক জটিলতা সরিয়ে এবার সরাসরি থাবা বসানো হচ্ছে ক্রনিক রোগের মূল উৎসে। এবার যেটা বলি যে কেন্দ্র সরকার কেন বারে বারে এই ডেমোগ্রাফি চেঞ্জের উপর এত জোর দিচ্ছে, তার উত্তর লুকিয়ে আছে স্বাধীনতার পর থেকে গত কয়েক দশকের সরকারি স্ট্যাটিস্টিক্সে। যদি 1947 সালের পর থেকে বাংলার জনসংখ্যার গতি প্রকৃতি লক্ষ্য করা যায়, তবে দেখা যাবে এক অভূতপূর্ব এবং ভারসাম্যহীন পরিবর্তন। প্রথমত দেখা যাচ্ছে সীমান্ত জেলাগুলোর জনসংখ্যার বিস্ফোরণ ঘটেছে। দেশভাগের পর বিশেষ করে 1971 সালের বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় এবং তার পরবর্তী দশকগুলোতে পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ শরণার্থীর চাপ সহ্য করেছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো পরবর্তী সময়ে স্বাভাবিক হারের চেয়ে সীমান্তবর্তী জেলাগুলোতে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, যাকে বলে অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মতন সীমান্ত ঘেঁষা জেলাগুলোতে দশকের পর দশক ধরে জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় গড় বা রাজ্যের অন্যান্য জেলার তুলনায় অত্যন্ত বেশি, এবং এই হার প্রায় পুরোটাই কিন্তু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। ধর্মীয় জনপরিসংখ্যানে দ্রুত বদল ঘটছে। সরকারি সেন্সাস বা জনগণনার রিপোর্ট দেখলেই এই ক্রনিক রোগের গভীরতা বোঝা যায়। 1951 সালে প্রথম জনগণনায় পশ্চিমবঙ্গে একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার প্রায় 19.85%। কিন্তু 2011 সালের শেষে সরকারি জনগণনা অনুযায়ী সেই সংখ্যাটাই এক লাফে বেড়ে দাঁড়িয়েছে 27.01%। গত 15 বছরে এই হার যে আরও কতটা ঊর্ধ্বমুখী তা সহজেই অনুমেয়। আমি খুব সম্প্রতি একটা ভিডিও বানিয়েছিলাম পশ্চিমবঙ্গের জন্মহার নিয়ে। সেই ভিডিও দেখলেই আপনারা জানতে পারবেন হিন্দুর জনসংখ্যা কমছে, বাড়ছে মুসলিমের জনসংখ্যা। দেশের আর কোনো বড় রাজ্যে একটি নির্দিষ্ট সময়কালে জনসংখ্যার অনুপাতে এত বড় বদল সাধারণত দেখা যায়নি।
ভোটার তালিকায় রহস্যময় বৃদ্ধি ঘটেছে। পরিসংখ্যান বলছে বহু সীমান্তবর্তী বুথে এবং বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা সংশোধনের সময় দেখা গেছে ভোটারদের সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হারে বাড়ছে। নতুন ভোটারদের একটা বড় অংশের নথিপত্র নিয়ে বারবার প্রশ্ন উঠেছে 2026-এর নির্বাচনেও। দিল্লি খুব ভালো করেই জানে এই যে ডেমোগ্রাফি বদল, এটা কোনো প্রাকৃতিক বা স্বাভাবিক নিয়মে হওয়া জনসংখ্যা বৃদ্ধি নয়। এর পিছনে রয়েছে সুপরিকল্পিত অনুপ্রবেশের ধারা, যা সীমান্ত পার করে এসে এ রাজ্যের নাগরিকত্ব আইডেন্টিটি কার্ডের লাইনে দাঁড়িয়েছে এবং আইডেন্টিটি কার্ড পেয়ে এই রাজ্যের বাসিন্দার জামাটা গলিয়ে নিয়েছে গায়ে। আর ঠিক এই পরিসংখ্যানগত সত্যটাই অমিত শাহের কড়া দাওয়াইয়ের আসল ভিত্তি। রোগটা যেহেতু সংখ্যায় এবং তথ্যে প্রমাণিত, তাই কেন্দ্র এবার চিকিৎসার ধরনটাও বদলাচ্ছে। এই সমস্ত প্রশাসনিক তৎপরতা এবং মাঠ পর্যায়ের প্রস্তুতি একটি বিষয়কে পরিষ্কার করে দিচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবারের পশ্চিমবঙ্গ সফর কোনো রুটিন রাজনৈতিক সফর বা কোনো ভোটের হাওয়া গোনার পালা ছিল না। এতদিন যে সংকটগুলোকে সাময়িক ব্যবস্থা বা রাজনৈতিক সমঝোতা দিয়ে আড়াল করার চেষ্টা করা হয়েছিল, এবার তার স্থায়ী এবং কাঠামোগত সমাধানের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে দিল্লি। জিরো টলারেন্স নীতি, সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির কড়া নজরদারি আর অবৈধ ভোটার বা জালিয়াতি করা আধার কার্ডের মতো নথির বিরুদ্ধে যে কঠোর প্রশাসনিক শুদ্ধিকরণ শুরু হতে চলেছে, তার মূল লক্ষ্য একটাই: পশ্চিমবঙ্গের চেনা সামাজিক এবং ভৌগোলিক ভারসাম্যকে পুনরুদ্ধার করে এবং রাজ্যের ভবিষ্যৎকে স্থায়ীভাবে সুরক্ষিত করা। দিল্লির এই দীর্ঘমেয়াদী এবং আপসহীন কৌশল বাংলার রাজনীতি এবং সামগ্রিক জনপরিসংখ্যানে কতটা গভীর প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। আপনাদের কি মনে হয়, কেন্দ্রীয় সরকার এবং রাজ্যে বিজেপি সরকার, এই ডাবল ইঞ্জিন সরকার কি পারবে এই বিপুল ব্যবধানকে মুছে ফেলতে, অনুপ্রবেশ বন্ধ করতে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।